আমাদের রাজনীতিবিদরা যদি সিদ্ধান্ত নিতে পারতেন, রাজনীতিবিদদের জন্যই বলি, যদি সিদ্ধান্ত নিতে পারতেন যে তাদের সকল চিকিৎসা তারা দেশে গ্রহণ করবেন, তাহলে আমাদের মনে হয় কয়েক বছরের ভিতরে আমাদের সকল হসপিটাল, গ্রামে গঞ্জে সব হসপিটাল ভালো হয়ে যেত, শহরেগুলো আরো আধুনিক হয়ে যেত। তাজমহল যে বছর তৈরি হয়, মানে যখন তৈরি হয়, এটা তৈরি করতে যে টাকা ব্যয় হয়েছিল তা দিয়ে পুরা সাবকন্টিনেন্টে 465টা কেজি স্কুল করা যেত। তার একটা কেজি স্কুল হয়েছিল হার্ভার্ডে, যে বিশ্ববিদ্যালয়টা এখন পৃথিবীর 1 নম্বর বিশ্ববিদ্যালয়, ঠিক না? ওটাও কিন্তু কেজি স্কুলই হয়েছিল। তো ওখানে হয়েছিল একটা, আর আমরা বানিয়েছিলাম তাজমহল। কেজি স্কুল তো বানালে 465টা ওই টাকায় বানানো যেত। যদি তখন 465টা কেজি স্কুল তৈরি হতো, তাহলে হার্ভার্ডের কাছাকাছি বিশ্ববিদ্যালয় এই সাবকন্টিনেন্টে এখন অন্তত 100টা তো থাকতে পারতো, নাহলে 50টা তো থাকতে পারতো, যাদের গবেষণায় গোটা জাতি, এই অঞ্চলের মানুষ, সাউথ এশিয়ার মানুষ উপকৃত হতো, সারা পৃথিবীর মানুষ উপকৃত হতো। তা তো হয়নি। আমার ছেলেবেলায় আমার মনে পড়ে যেসব দেশের ছেলেরা মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসতো, আপনাদের খেয়াল আছে না? ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল একটা হল আছে। এখন তো আমাদের ছেলেমেয়েরা হাজারে হাজারে পড়তে যাচ্ছে ওই সব দেশে, যেসব দেশের ছেলে মেয়েরা এখানে পড়তে আসতো। আমরা এমনি বলে বলে খুব খুশি হই, তৃপ্ত বোধ করি, প্রাচ্যের অক্সফোর্ড বলি। ওখানে কি হয় আমরা তো দেখি, আপনারা তো দেখলেন, একজন খুবই ভালো প্রোফাইল, গবেষণায় এত নাম করা একজন ব্যক্তি ভিসি ছিলেন, মুহূর্তের ভিতরে ওই ভিসি নাই হয়ে গেলেন। রাজনৈতিক বিবেচনায় ভিসি নিয়োগ হলো, রাজনৈতিক বিবেচনায় সারা দেশে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ হলো। এটা কি আমাদের হওয়ার কথা ছিল? 24-এর যে ঘটনা, অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, ছাত্রদের জীবন দেওয়া, এই যে যুবকদের বুক চেতিয়ে বুলেটের সামনে দাঁড়ানো, এই রক্ত দেওয়া, এগুলা কি এই উদ্দেশ্যে করা ছিল? এটা আমরা তো সবসময় আলাপ করছি যে একটা রক্তের উপরে আমরা দাঁড়িয়ে আছি পার্লামেন্টে, যে পার্লামেন্টে প্রতি মিনিটে 2,77,000 টাকা খরচ হয়। সেই পার্লামেন্টটা রক্তের উপর দাঁড়ানো, সেই রক্ত ভেজা পার্লামেন্টের উপর দাঁড়িয়ে আমরা কি এমন কিছু করা উচিত হবে যেটা এদেশের কল্যাণে ব্যয় হবে না, দেশের কল্যাণ করা হবে না, দেশের জন্য কল্যাণ করা হবে না? আমার মনে হয় মাঝে মাঝে রাজনীতিবিদদের যে সবসময় গালি দেওয়া উচিত, এটা আমি মনে করি না। তার দেশের একেবারে কোনো অর্জন নাই, আমাদের ইতিহাসে একেবারে অর্জন নাই তা তো না। এটা খুবই ভালো হতো যদি রাজনীতিবিদরা পয়সার দিকে লোভ না করে জাতির কল্যাণে পুরোপুরি নিজেদেরকে নিয়োজিত করতে পারতেন। ওরকম রাজনীতিবিদ, ওরকম চিন্তাবিদ, ওরকম আমরা কোথায় পাবো? আমাদের ভিতর থেকে তৈরি হওয়া লাগবে। তার জন্যে তৈরি করার কারখানা তো শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠান ওই 190 বছর আগে লর্ড মেকুলে যেটা দিয়ে গেছেন, সেই ফিলোসফিতেই চলছে। এখনো সাদা চামড়ার কাউকে দেখলে আমরা দৌড়ে তার কাছে কথা বলতে যাই, তার সঙ্গে একটু কথা বলতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করি। কিন্তু আমরা তো সাদাদের দেশে বহুদিন কাটিয়েছি, আমাদেরকে কি ওরা দেখার জন্য ঘিরে ধরতো না তো? তাহলে আমরা তো সেই মনে মনে এখনো লর্ড মেকেলের সেই শিক্ষা ব্যবস্থা দেওয়ার 190 বছর পরেও আমরা ওই রকমই রয়ে গেছি। সেখান থেকে ফেরার দরকার। আর একটা জিনিস আমার মনে হয়, আমাদের রাজনীতিবিদরা যদি সিদ্ধান্ত নিতে পারতেন, রাজনীতিবিদদের জন্যই বলি, যদি সিদ্ধান্ত নিতে পারতেন যে তাদের সকল চিকিৎসা তারা দেশে গ্রহণ করবেন, তাহলে আমাদের মনে হয় কয়েক বছরের ভিতরে আমাদের সকল হসপিটাল, গ্রামে গঞ্জে সব হসপিটাল ভালো হয়ে যেত, শহরেগুলো আরো আধুনিক হয়ে যেত, ঠিক না? আর যদি বলা যেত যে রাজনীতিবিদরা একেবারে যে ঠান্ডা রুমের ভিতরে বসে আছি এরকম জায়গায় না থেকে রোদের ভিতরে যখন 35, 36, 37, 38 ডিগ্রি হয়, যখন হিউমিডিটি অনেক বেশি থাকে, ওরকম সময় রোদের ভিতর দিয়ে ঘুরবেন, গ্রামের মানুষের কাছে যাবেন, তাদের দুঃখ দুর্দশা দেখবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তারপরে এসে পরিকল্পনা করবেন। যদি এটা বাধ্যতামূলক করা যেত, যদি এটা বাস্তবায়ন করা যেত, তাহলে পরিকল্পনা নেওয়ার সময় অবশ্যই কৃষকের কথা মনে পড়তো,
আমরা যে ভোট চাইতে গেছিলাম কৃষকের কাছে, কৃষকদেরকে তো অনেক কথা বলে আসছি। তো যে বাজেট দেওয়া হয়েছে কৃষকদের তো যে অবস্থা ছিল ওরকমই থাকবে। এখন যে কি বলবো, আমি তো গতকালও গিয়েছিলাম তাদের সঙ্গে কথাবার্তা বলছি। তারা তো এখনো আশা করে আছে তাদের অনেক পরিবর্তন হবে, কিন্তু আমরা কি দিয়ে পরিবর্তন করব? আর একটা হলো যে এই যে আপনারা বোধহয় একদিন আগে দেখেছেন পত্রিকায় যে এবছরও মানে রিপোর্ট হলো যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের রাখা টাকার প্রবৃদ্ধি হলো 41%। তা আমরা তো ফ্যাসিবাদদের বিদায় করে দিয়েছি আগেই, এখনো 41% বাড়ছে কেন ওখানে? তার মানে যাওয়া বন্ধ হয় নাই। এইটা যদি বন্ধ না হয় তাহলে 3 লক্ষ কোটি টাকা যে আমরা উন্নয়ন বাজেট করেছি না, ওই বাজেটের টাকা ঠিক মতো ব্যয় হবে নাকি? আমরা সিদ্ধান্ত নিতে হবে, আমরা রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই টাকায় কোনোভাবে হাত দেব না, এটা প্রতিটা পয়সা জনকল্যাণে ব্যয় হবে। আমরাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, হয়েছে, এনাফ ইজ এনাফ। 55 বছর এই দেশ আর কত পিছনে পড়ে থাকবে? এই জাপানিদের 2টা হাত, আমাদেরও 2টা হাত। জাপান অ্যাটম বোমে ধূলিসাৎ হয়ে গিয়েছিল, সেই জাপান এখন কোথায় উঠে দাঁড়িয়েছে? তাদের পার ক্যাপিটা ইনকাম কত আর আমাদের কত? এইভাবে আমরা আর কতদিন চলবো? আমলারা এবং রাজনীতিবিদরা মিলে আর জীবনের বিভিন্ন পেশায় যারা দক্ষ ব্যক্তিবর্গ আছেন সবাই মিলে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আর জনগণের সম্পদের দিকে তাকাবো না, জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করব। কারণ এদেশের ভিখারিনীর টাকায়, রিক্সাওয়ালার টাকায় আমি বড় হয়েছি। আমি তাদের কাছে দায়বদ্ধ, তাদের কাছে আমার জবাবদিহিতার বিষয়টা আছে। এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি তাহলে আমাদের অবস্থার পরিবর্তন হতে পারে। না হলে আর পরিবর্তন অন্যরা এসে কি করে দিয়ে যেতে পারবে না। আমাদের লেখাপড়ার পরিবেশটা ফিরিয়ে আনার দরকার আছে না? আমাদের 26 লক্ষ তো অফিসিয়াল বেকার আছে, 26 লক্ষ আমার বিদেশি চাকরিজীবী আছে যারা $10 বিলিয়ন কত নেন বেতন বাবদ প্রতি বছর নিয়ে যাচ্ছেন আমার এখান থেকে। এটা আমাদেরকে দেওয়া দরকার ছিল, আমাদের এত মানুষ দেশে দরকার ছিল না। এজন্য আমি মনে করি যে কৃষি সম্পর্কে কিছু না বললে হবে না, এক লাইন বলি। সেটা হলো যে আমাদের যে সেচ ব্যবস্থা, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এটা দিয়ে যে আমরা ইরিগেশন করি, এতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হচ্ছে। কি ক্ষতি হচ্ছে? একটা জানি যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার মিশে চলে যাচ্ছে, এর চেয়ে অনেক বড় ক্ষতি হচ্ছে আমাদের হেলথের। আমাদের এই পানির সাথে আর্সেনিক আসছে, এই আর্সেনিক আমাদের লাইফ সাইকেলে চলে আসছে। সুতরাং এটা থেকে বাঁচতে হলে আমাদের সারফেস ওয়াটার ব্যবহার করতে হবে ইরিগেশনে। সারফেস ওয়াটার ঠিক রাখার জন্যে আমাদের শিল্পপতি যারা আছেন, যারা শিল্প চালান, তাদেরকে অবশ্যই ইটিপি ব্যবহার করতে হবে। একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু আপনি পানি ইচ্ছা মতো ছেড়ে দেবেন, সেই পানিতে আমার প্রাণী সম্পদ শেষ হবে, আমরা শেষ হব। এটা তো আপনি করতে পারেন না। সো ইটিপির ব্যবহার করতে হবে। সারফেস ওয়াটার কেমন করে করবো? যে সত্যিকার অর্থে তিস্তা ব্যারেজের কথা উঠছিল না, ওইটা আমাদের করতে হবে, সাহস করে করতে হবে। 18 কোটি মানুষ একসাথে থাকলে এই জাতিকে কেউ আঘাত করতে পারবে না। আমাদের বড় প্রতিবেশীর চারপাশে যতগুলো ছোট ছোট দেশ আছে তারা কেউ তার সাথে নাই। তারা কি এখান থেকে উধাও হয়ে গেছে? এমনকি সনাতন ধর্মাবলম্বী যে দেশ নেপাল, তাদের সম্পর্ক ভালো নেই। আমাদের কেন এত তাদের কাছে দায়বদ্ধ থাকতে হবে? পলিটিক্যাল সায়েন্সে তো বন্ধুরাষ্ট্র বলতে কোনো কিছু নাই। পলিটিক্যাল সায়েন্স আপনারা সবাই জানেন, এটা বন্ধু রাষ্ট্র বলতে কিছু নেই। কিন্তু ডিপ্লোমেসিতে ফ্রেন্ডশিপ থাকতে হবে, এটা আলাদা জিনিস। কিন্তু প্রত্যেক রাষ্ট্রে তার নিজের স্বার্থই দেখে। সুতরাং আমাদেরকে মাথা উঁচু করে অবশ্যই দাঁড়াতে হবে। আমি এটাই মনে করি, আমরা জীবন দেওয়া হলেও মাথা উঁচু করে দাঁড়াতে রাজি। আমি মনে করি আমাদের সাথে সবাই রাজি হবে, গোটা জাতি রাজি হবে। যারা পার্লামেন্টে আছেন তারা মাথা উঁচু করে দাঁড়াবেন। ওই শুধু লোক দেখানোর জন্য মালয়েশিয়া, চায়না ভিজিট করতে হবে না, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, বাবার মতোই দাঁড়াতে হবে, মায়ের মতোই দাঁড়াতে হবে। সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বললাম।